হঠাৎ করে জ্বর উঠেছে তার। বোনের বিয়ে নিয়ে এতই ব্যস্ত ছিল যে নিজের খেয়াল রাখতেই ভুলে গিয়েছিল মানুষটা। আনহার বিয়ে হয়েছে গত পরশু। আনহার বিদায়ের দিন আবারও গভীর রাতে লুকিয়ে চোখের জল ফেলতে দেখেছে মানুষটাকে। আরশির সহ্য হয় না, একদমই সহ্য হয় না তার নায়ক সাহেবের চোখের জল। আজ কখনো ঘুমিয়ে পাশে এসে বসলো আরশি। কপালে হাত দিতেই বুঝলো জ্বর কিছুটা কমে এসেছে। আয়াজের চুলে হাত বুলাতে বুলাতে কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে, এই যে নায়ক সাহেব, উঠবেন না আপনি? কিছুটা নড়ে উঠল আয়াজ। আরশির কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে আবারও ঘুমের দেশে পাড়ি জমালো সে। হাসি চলে এলো আরশির। আয়াজের চুল টানতে টানতে আবারও ডেকে উঠল, উঠুন না, ওষুধ খেতে হবে তো। সাড়া দিল না আয়াজ। তাই আবারও দুষ্টুমির স্বরে বলে উঠল আরশি, স্বপ্নে আবার কারো খুন করেছেন না তো? ভুরু কুচকে তাকালো আয়াজ। কেমন এক অদ্ভুত লাগলো আরশির কথাটা তার কাছে। আরশি হয়তো আনহার হলুদের রাতের বিষয়টা ভেবে দুষ্টুমি করে এমন বলেছে। বাঁকা হাসলো আয়াজ। কোল থেকে মাথা উঠিয়ে আরশির মুখোমুখি বসলো। আচমকা আরশির গলায় মাথা রেখে বলে উঠল, খুন করছিলাম, তবে সেটা আদরের খুন। আদরের খুন হয় নাকি? হয়তো। এই যে আমার স্পর্শে তুমি কাঁপতে কাঁপতে মরে যাচ্ছ। একটু হাসলো আরশি। চোখ দুটো বন্ধ করে আয়াজের চুলগুলো মুঠোতে পুড়ে, চুলগুলো একটু টেনে দাও তো বউ। আনহার হলুদের দিন জরুরি একটা কাজে আজকে খুঁজে খুঁজে অস্থির হয়ে পড়ছিল আরশি। একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করতেই জানালো আয়াজ ছাদে গিয়েছে। প্রথমে বিশ্বাস হলো না আরশির যে নিজে অনুষ্ঠান ছেড়ে আয়াজ ছাদে কেন যাবে, কিন্তু পরে মনে হলো দেখতে তো সমস্যা নেই। ছাদে গিয়ে আয়াজকে কোথাও পেল না আরশি। যখনই ফিরে আসার জন্য পা বাড়াবে অনুধাবন করলো তার কোমরে কারো হাত। ভয়ে আটকে উঠল আরশি, কারণ এই হাতের মালিক তার নায়ক সাহেব না। তার নায়ক সাহেবের স্পর্শ সে খুব ভালো করেই চিনে। ঘাড় ঘুরিয়ে দেখতে যাবে তার আগেই কোমর থেকে সরে গেল অচেনা মানুষটার হাত। লুটিয়ে পড়ল তার দেহ নিচে, বুকে ছুরি গাঁথা, রক্ত ঝরে যাচ্ছে। ভয়ে স্তব্ধ হয়ে গেল আরশি। আজ এগিয়ে এসে নিজের পা চেপে ধরল লোকটার হাতে। নিচে পড়ে কাতরাচ্ছিল লোকটা। নিজের পাটা লোকটার হাতে আরো জোরে চেপে ধরে হিংস্র কণ্ঠে বলে উঠল আয়াজ, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার প্রিয়তার গায়ে স্পর্শ করার? আমার প্রিয়তার গায়ে শুধু আমার স্পর্শ থাকবে। তুই জানিস ও আমার কতটা প্রিয়? আর তুই ওকে অপবিত্র করতে চাইছিলি? ও আমার বউ, আমার প্রিয়তা। কথাটা বলেই আজ নুয়ে লোকটার বুক থেকে ছুরি তুলে হিংস্রভাবে আঘাত করতে লাগলো একের পর এক। আয়াজের এই হিংস্রময় রূপ কল্পনাতেও ভাবেনি আরশি। এমন দৃশ্য দেখে আর সহ্য করতে পারল না সে। জ্ঞান হারিয়ে নিচে পড়তে নিলে আয়াজ আগলে নিল তাকে। হুঁশ ফিরতেই একদম নীরব ছিল আরশি। কোনো কথা বলেনি আয়াজের সাথে, কিন্তু আজ যখন বুকে টেনে নিল একদম লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়েছিল তার বুকে। একদম তার উচ্চারণও করেনি সেই রাতের কথা। প্রতিদিনের মতো স্বাভাবিক আচরণই করলো। আয়াজের কাছে প্রথম অবাক লাগলেও পরে তার মন বলে উঠল তার প্রিয়তার অগাধ বিশ্বাস আছে তার প্রতি। আসলে কি তাই? মায়ের রুমের সামনে দাঁড়িয়ে আছে আরশি। শরীর তেমন ভালো নেই তার। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছেন তিনি। রুমে কারো উপস্থিতি টের পেতেই ফিরে তাকালেন। আরশিকে দেখেই মুচকি হেসে এগিয়ে এলেন। আম্মু, তুমি উঠেছো কেন? তোমার শরীর তো ভালো না। একটু পরেই ডাক্তার আসবেন তোমাকে দেখতে। আমি ঠিক আছি। জামাই কেমন আছে আরশি? জ্বর কমেছে? কমেছে আম্মু, তুমি শুয়ে থাকো, আমি খাবার পাঠাচ্ছি। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে আসলো আরশি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে প্রিয়তা। গা থেকে জ্যাকেট খুলতে খুলতে কথাটা বলল আয়াজ। চমকে উঠল আরশি। আয়াজের কিছুটা কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কেমন সারপ্রাইজ নায়ক সাহেব? সেটা না হয় কালই দেখবেন মিসেস আরশি। পরের দিন বেগুনি রঙের একটা ড্রেস পরে রেডি হয়ে আয়াজের সাথে বেরিয়ে পড়লো আরশি। তাদের গাড়ি এসে থামলো একটা 4 তলা ভবনের সামনে। অবাক হলো আরশি। ভ্রু কুচকে তাকালো আয়াজের দিকে। আমরা কোথায় এসেছি নায়ক সাহেব? এখানেই তোমার সারপ্রাইজ। এখানেই সারপ্রাইজ মানে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। গেলেই বুঝতে পারবে জান। কথাটা বলেই আরশির হাতটা নিজের হাতের মুঠোয় নিল আয়াজ। লিফটে উঠে আরশিকে জড়িয়ে নিল নিজের সাথে। 4 তলায় একটা ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো দুজন। নিশাদকেও দাঁড়িয়ে থাকতে দেখে খুব বেশি অবাক হলো আরশি। কি হচ্ছে কিছুই তার মস্তিষ্কে ধারণ করতে পারছে না। আজকে দেখে দরজাটা মেলে দিল নিশাদ।
ভিতরে কি ঢুকে চমকে গেল আরশি। খুব সুন্দর ফ্ল্যাটটা, কিন্তু কেন এখানে এসেছে কিছুই মাথায় ঢুকছে না আরশি। আজ এত বড় বাড়ি রেখে ফ্ল্যাটে কেন থাকতে যাবে, কথাটা ভাবতেই আরশির চোখে হাতের প্রলেপ দিল আয়াজ। কি হচ্ছে নায়ক সাহেব? নাথিং, জাস্ট ক্লোজ ইওর আইস প্রিয়তা। চোখ বন্ধ রেখেই আয়াজের হাতটা ধরে এগিয়ে গেল আরশি। কিছুক্ষণ বাদেই আয়াজ হাত সরাতেই চোখ মেলে সামনে তাকিয়েই কেঁদে দিল আরশি। দু চোখে বিশ্বাস করতে পারছিল না, কেঁদে দিল মাকে জড়িয়ে ধরে। মার কাছ থেকে জানতে পারল সেদিন আয়াজ বাঁচিয়েছিল আগুন থেকে। মায়ের জ্বালা ছিল না, আরশি বাহিরে ছিল। এটাই সত্যি, আরশি তার মাকে বলে যায়নি কারণ বাবার নিষেধ ছিল। হয়তো তার ভালোর জন্যই বাবা এমন করেছে। আরশিকে সারপ্রাইজ দেওয়ার জন্যই সিলেটেও বলেনি আজ যে মা বেঁচে আছে। এত কষ্ট অনুভব হয়নি আরশির, বরং কৃতজ্ঞতায় ঝাঁপিয়ে পড়েছিল আয়াজের বুকে। আজ আনহা আসবে নিশাদকে নিয়ে, তাই রান্নায় ব্যস্ত আরশি। ননদিনীর জন্য নিজের হাতে রান্না করতে চায় সে কখন থেকে রুমে বসে আছে আয়াজ। সারাদিন রুমে বসে থাকতে কারই বা ভালো লাগে, কিন্তু প্রিয়তার কড়া নির্দেশে রুমে বসেই বোরিং সময় কাটাচ্ছে সে। তবে প্রিয়তার চেহারা দেখে সারাদিনও রুমে বসে থাকতে পারবে এতে কোনো সন্দেহ নেই আয়াজের, কারণ তার প্রিয়তাই এখন তার প্রাণ। কিন্তু ঘণ্টাখানেক হয়ে গেল আরশিকে না দেখতে পেয়ে অস্থির হয়ে উঠেছে তার মনটা। উঠে দাঁড়ালো সে, নিজে এসে জানতে পারল আরশি কিচেন, তাই সেই দিকে পা বাড়ালো সে। আলো এসে চোখে লাগতেই ভ্রু কুচকে সামনে তাকালো আরশি। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আয়াজের হাতে আয়না দেখে আর বোঝার বাকি রইল না তার এটা আয়াজের কাণ্ড। মনে মনে হাসি পেলেও উপর দিয়ে একটু রাগ দেখালো আরশি। কি সমস্যা কি আপনার? অসুস্থ শরীর নিয়ে এখানে এসেছেন কেন? এসেছেন যখনই ডিস্টার্ব করছেন কেন? দেখছেন না আমি কাজ করছি। ঠোঁট কামড়ে হাসলো আয়াজ, হাত দিয়ে নিজের চুলগুলো পেছনে ঠেলে দিল। পা বাড়ালো আরশির দিকে। আয়াজকে এমন করে এগিয়ে আসতে দেখে আটকে উঠলো আরশি। দেখুন নায়ক সাহেব, আমি এখন খুব বিজি। আমার ননদিনী হয়তো চলে আসছে, দূরে থাকুন, আমাকে কাজ করতে দিন শান্তিতে। আমি অশান্তি দিচ্ছিলাম তাই না? ওকে, এখন অশান্তি কাকে বলে তা জানার জন্য রেডি হয়ে যাও। মানে তাতে দেখুন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না, এগিয়েও আসবেন না। আর কথাটা শেষ করার আগেই আয়াজকে একদম নিজের কাছে আবিষ্কার করলো আরশি। একটু ফাঁক নেই দুজনের মাঝে। মাথা উঁচু করে আয়াজের মুখের দিকে তাকালো আরশি। তাকাতে দেখলো আয়াজ কেমন মিষ্টি হেসে তাকিয়ে আছে তার শ্যামলা মুখশ্রীতে। চোখে তার ঘোর নেশা। বুঝতে পারছে না আরশি আয়াজের চোখ দুটো হঠাৎ এমন দেখাচ্ছে কেন। ভয় ঢোক গেল সে। নেশাতুর চোখে আরশির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াজ। আরশির ঘামার্ত শ্যামলা মুখটা কেমন নেশা ধরিয়ে দিয়েছে তার মাঝে। চোখ দুটো ফিরিয়ে নিতে পারছে না সে। আরশির হাত দুটো গিয়ে ঠেকল আয়াজের বুকে। দৃষ্টি রাখতে পারছে না সে আয়াজের চোখ দুটোতে। যতবার চেষ্টা করেছে লজ্জায় নুয়ে পড়েছে বারবার। এমন নেশাময় আঁখিতে তাকিয়ে থাকার সাধ্য হয়নি আরশির। মাঝে মাঝে তার আয়াজকে বলতে ইচ্ছে এই প্রেমময় পুরুষ, আপনি কি জানেন না আমি কত লজ্জাবতী? এইভাবে তাকিয়ে আমায় বারবার লজ্জায় ফেলবেন না প্লিজ। কিন্তু এই কথাটা আরশি কখনোই মুখ ফুটে বলতে পারেনি লজ্জায়। আরশির লজ্জায় রাঙা মুখটা দেখে হাসলো আয়াজ। এই মেয়ের লজ্জায় মাখা চেহারাটা তার ভীষণ পছন্দ। ভীষণ মানে ভীষণ। আরশির দিকে নুয়ে গেল আয়াজ। চমকে উঠল আরশি, সরে যেতে চেয়েও পারছে না। আয়াজের বলিষ্ঠ হাতের বাঁধন থেকে সরে যাওয়া আরশির পক্ষে সম্ভব না, তাই অনেক কষ্টে কাঁপা কাঁপা কণ্ঠ আনহা চলে আসবে, রান্নাটা শেষ করতে দিন প্লিজ। সরে এলো আয়াজ। একটু নড়ে উঠল আরশি। আজ সরে গিয়ে ফ্রিজ থেকে আপেল বের করে আনলো। ধুয়ে সেটা ছুরি দিয়ে কেটে পিস পিস করে নিল। অবাক হলো আরশি। ভাবলো হয়তো আয়াজ খাবে, তাই নিজের কাজে মনোযোগ দিল সে। তার ভাবনা ভুল প্রমাণিত করলো আয়াজ। নিজের মুখের সামনে আপেলের পিস দেখে সে চমকে তাকালো আয়াজের দিকে। আজ ইশারা করলো তাকে আপেলের পিসটা মুখে নিতে। ব্রুকুচকে বলে উঠল আরশি, আমি খাবো না নায়ক সাহেব, আপনার খাওয়া জরুরি, কারণ আপনি অসুস্থ। না প্রিয়তা, তা বললে কি হবে বলো? আমার বউ ঘেমে কষ্ট করে রান্না করছে আর আমি বসে বসে আপেল খাবো? নেভার। রান্না করতে পারি না তো কি হয়েছে? বউকে খাইয়ে দাইয়ে সুস্থতা রাখতে পারি। মনে শীতল স্রোত বয়ে গেল আরশি।
স্যার, ইফাজের সাথে সবগুলোকে ধরা হয়েছে। এখন কি করবেন স্যার? চোখ দুটো লাল হয়ে গেল আয়াজের, চোয়াল শক্ত হয়ে এলো, রাগী কণ্ঠে বলে উঠল, সবগুলোকে এমন মৃত্যু দিব যেন তাদের লাশের দিকে মানুষ ফিরেও তাকাতে না পারে। আপাতত এদের বন্দি করে রাখো, কিন্তু অত্যাচার করতে একটু কমতি যেন না হয়। ইফাজের চোখের সামনে এমনভাবে মারবো সবগুলোকে যেন ইফাজের আত্মা কেঁপে ওঠে। আমি মারার আগেই যেন ও নিজের মৃত্যু কামনা করে। কথাগুলো কানে ভেসে আসতে কেঁপে উঠল আরশি। পা দুটো থমকে গেছে তার, গলা শুকিয়ে গেছে ভয়, বুক ফেটে কান্না আসছে নিজের সবচেয়ে কাছের মানুষটার এমন রূপ দেখে। আজ তার মনে হচ্ছে কিছু মানুষ নিজেকে যতটা ভালো দেখায়, আড়ালে তার চেয়েও বেশি জঘন্য সে। নিজেকে আর সামলাতে পারছে না আরশি। কোনো মতে পা দুটো চালিয়ে ছাদে উঠল, হাঁটু গেড়ে বসে ডুকরে কেঁদে উঠল আরশি। বিড়বিড় করে বলে উঠল, ইফাজ ভাইয়া, তুমি যা বলেছিলে সব সত্যি। ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি আমি। কেন আমায় ঠকালেন নায়ক সাহেব? কেন এত নীচ আপনি? আপনি একজন খুনি। চোখ দুটো মুছে উঠে দাঁড়ালো আরশি, স্পষ্ট কণ্ঠে বলে উঠল, এখনো তোর অনেক কিছু করা বাকি আরশি। অপরাধীকে শাস্তি দেওয়া বাকি। সে তোর যতই কাছের মানুষ হোক না কেন, জানোয়ারদের কখনো ছাড় দিতে। রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে আরশি ও ইফাজ। ইফাজের দৃষ্টি আরশির দিকে, অস্বস্তি অনুভব হচ্ছে আরশির ইফাজের দৃষ্টি দেখে। কেমন যেন তার নজর। কই, আয়াজের দৃষ্টিতে এখনো এমন মনে হয় না। কখনো তো অস্বস্তি হয় না নায়ক সাহেব তাকালে, বরং লজ্জায় নুইয়ে পড়ি। কথাটা ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল আরশি। মাথা উঠিয়ে চোখ রাখলো ইফাজের দিকে। আরশি তাকাতেই একটু হাসলো ইফাজ। ইফাজের হাসি দেখে আরশির মনে হলো তার গা জ্বলে যাচ্ছে, আর তার নায়ক সাহেবের হাসিতে তার হৃদয়ে বয়ে যায় শীতল সুখের স্রোত। ভাবতেই ঠোঁট প্রসারিত হয়ে এলো আরশির, কিন্তু কিছু একটা মনে পড়তেই বিষে উঠল মনটা। যা বলার তাড়াতাড়ি বলো। আমি ক্লাস ফাঁকি দিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। উনি জানেন আমি এখন ক্লাসে। উনি যদি ঘুণাক্ষরেও টের পান আমি ওনাকে ফাঁকি দিচ্ছি, তবে এর পরিণতি কি হবে জানো তো? মেরে ফেলবে নাকি রে? উনি মরে যাবেন, তবুও কখনো আমায় মারতে পারবেন না। আমার প্রতি তার ভালোবাসা সত্য। তার লুকায়িত রূপ থাকলেও তার ভালোবাসা সত্য, যা স্বচ্ছ কাচের মতো। এই কয়েক মাসে উপলব্ধি করতে পেরেছি উনি খুব ভালোবাসেন আমায়, যাতে বিন্দু পরিমাণও খাদ নেই। আমি আমার নায়ক সাহেবের ভালোবাসা, ওনার প্রাণের চেয়েও প্রিয় প্রিয়তা। বাহ, কি ভালোবাসা! তুই তো নায়ক সাহেবের ভালোবাসাটা চোখে দেখিস, আমারটা দেখিস না। তোমার চোখ দেখে কখনো মনেই হয় না তুমি আমায় ভালোবাসো। আমি কেন, তোমার চোখের দৃষ্টি দেখলে কোনো মেয়েরই মনে হবে না তুমি কাউকে ভালোবাসতে পারো। আর ভুলে যেও না ভাইয়া, তোমার কীর্তি আমি স্বচোখে দেখেছি। তোমাদের বাড়িতে আশ্রিতা ছিলাম বলে অসহায় ছিলাম। এখন ভুলেও আমায় দুর্বল ভাবতে যাবে না, পরিণতি খুব খারাপ হবে। একদম সহজ ভাষায় জবাব দিল আরশি। আরশির ছোটখাটো হুমকিতে থতমত খেয়ে গেল। মেয়েটা হঠাৎই কেমন সাহসী হয়ে উঠেছে। প্রিয় মানুষের জন্য কি দুর্বল মানুষটা এমন তেজি হয়ে ওঠে? না, এখন দমে গেলে চলবে না। যদি দমে যায় তো আয়াজ আমায় মেরে ফেলতে একটুও সময় নেবে না। তাই সময় থাকতেই আয়াজের দুর্বলতা ইউজ করে আয়াজকে সরিয়ে দিতে হবে। মনে মনে বলে উঠল ইফাজ। নিজের পাশে রাখা ব্যাগটা এগিয়ে দিল আরশির দিকে। হাত বাড়িয়ে ব্যাগটা নিল আরশি। এতই যখন তোর নায়ক সাহেব তোকে ভালোবাসে, তবে তার পেছনে ছুরি কেন মারছিস? ইফাজের কথায় মাথা তুলে তাকালো আরশি, চোখে মুখে কঠিন ভাব ফুটিয়ে বলল, এইটা তোমার জানতে হবে না। আর হ্যাঁ, মানুষ যতই নিচের কাছের বা দূরের হোক, সেটা আমার স্বামী হোক বা তুমি, জানোয়ারদের বেঁচে থাকার অধিকার নেই। আরশির কথায় ঢোক গিল ইফাজ। এই মেয়েকে সুবিধার লাগছে না তার, কখন কি করে বসে ঠিক নেই। নিজে বাঁচার জন্যই তো এত কিছু, তাই আরশির হাতে মরতে চায় না সে। যেদিন থেকে আরশি একটা গোপন সত্য জেনেছে, কেমন কঠোর হয়ে উঠেছে। যাক বাবা, আমার কি, আমি আমার পথের কাঁটা সরাতে পারলেই হলো। তারপরে এই মেয়েকে এবং নিজের করে নিব, তা এক রাতের হলেও। কথাটা ভেবেই একটা শয়তানি হাসি দিল ইফাজ। আরশি তাকিয়ে আছে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে। বুঝতে পেরে হেসে বলল, তুই তো সব ভয় পাস, চালাবে কি করে? তোমার ভাবতে হবে না, আমারটা আমি বুঝবো। নায়ক সাহেব আমায় না পেলে চিন্তা করবে। ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল আরশি।
আরশি যেতেই আওয়াজ করে হেসে উঠল ইফাজ। জীবনটা তোর কষ্টে ভরপুর রে আয়াজ। মা বাবা হারালি, আরোহীকে হারালি, এখন আবার নিজের প্রাণ হারাতে যাচ্ছিস, নিজের প্রাণ প্রিয় প্রিয়তার হাতে। ওপস, আরোহী বেবির কথা মনে পড়ে গেল। আই মিস ইউ মাই আরোহী। তোমার আয়াজ প্রাণের বন্ধু তোমার জন্য কিচ্ছু করতে পারলো না, সো স্যাড। চাঁদের কার্নিশে দু হাত গুঁজে দাঁড়িয়ে আছে আরশি, চোখ দুটো ছল ছল তার। জীবনে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হবে ভাবেনি সে। যাদেরকে এত ভালোবাসে তাদের এমন করে হারাতে হবে কল্পনাও করেনি আরশি। মাথাটা ধরে আসছে তার। আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজল। হাত দুটোর উপর নিজের হাত দুটো রাখলো আরশি, নিজের পিঠটা এলিয়ে দিল মানুষটার বুকে। এখানে কি করছো বউ? তোমায় খুঁজতে খুঁজতে তো আমি হয়রান হয়ে গিয়েছি। আয়াতের শীতল কণ্ঠ শুনে বুকটা ধুক করে উঠল আরশির। আপনার কাজ শেষ? মুভি কবে রিলিজ হবে? এই তো আর মাস দুয়েক পর। ও হুম, চলুন না আইসক্রিম খেতে যাই। আচ্ছা ঠিক আছে, সার্ভেন্টকে বলে এখনই আনিয়ে নিচ্ছি। না, আমি আর আপনি যাব। এই রাতের বেলায় নিয়ন আলোতে হাতে হাত রেখে পাশাপাশি হাঁটবো। বাহ, আমার বইয়ের অনেক প্রেম প্রেম পাচ্ছে। ভীষণ। এই নিয়ন আলোতে শহরের গলিতে গলিতে আপনার হাতে হাত রেখে মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাতেই বাঁচতে চাই নায়ক সাহেব। আরশিকে নিজের বুকে জড়িয়ে নিল আয়াস। আয়াসের বুকে মাথা রেখে স্বপ্ন হয়ে যাক সব সত্য, সত্যগুলো যা আপনার আর আমার মাঝেই ফাটল ধরাতে আসে। স্বপ্ন হয়ে যাক যেন স্বপ্ন থেকে জেগে আমি নিজেকেই আপনার বুকেই পেতে পারি। হারাতে চাই না আপনাকে আমি, আগলে রাখতে চাই নিজের মাঝে, বাঁচতে চাই আপনার সাথে আপনার প্রিয়তা হয়ে। নিয়ন আলোয় হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে একজোড়া প্রেমিক যুগল। হালকা বাতাসে উঠছে আরশির খোলা চুলগুলো, কিছু চুল গিয়ে উড়ে পড়ছে আয়াসের মুখের উপর। বেশ উপভোগ করছে আয়াস সেটা। হঠাৎই থেমে গেল আরশি। নিয়ন লাইটের হলুদ আলো আরশির মুখের উপর এসে পড়ছে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াস। তার কাছে মনে হচ্ছে আরশি এক হলুদিয়া পাখি, যাকে এই মুহূর্তে মন ভরে দেখতে ইচ্ছে করছে, নিজের বুকের কাছে বন্দি করে রাখতে ইচ্ছে করছে। হাতে টান পড়তে চোখের পলক ফেলে হাতের দিকে তাকালো সে। আমি এখানে দাঁড়াচ্ছি, আপনি গিয়ে আইসক্রিম নিয়ে আসুন। ওই যে আইসক্রিম পার্লার দেখা যাচ্ছে। এখানে দাঁড়াবে মানে? আমরা ওইখানে গিয়ে খাবো। না নায়ক সাহেব, এই নিয়ন আলোতে এই রাস্তার পাশে বসে আইসক্রিম খাবো আমি। পাগল হয়ে গেছো? রাস্তার পাশে বসে কেউ আইসক্রিম খায়? তুমি জানো এখন কেউ দেখলে আইসক্রিম আর খাওয়া হবে না। কিচ্ছু হবে না, আপনি তো মাস্ক লাগিয়ে এসেছেন। প্লিজ নায়ক সাহেব। ঠিক আছে, কিন্তু তোমাকে একা রেখে যাব না। কিচ্ছু হবে না, ওই তো আইসক্রিমের পার্লার, এখান থেকে দেখা যাচ্ছে। আপনি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসুন, আমার আর একদম হাঁটতে ইচ্ছে করছে না। ওকে, নিজের খেয়াল রেখো। কথাটা বলেই আয়াস চলে গেল রাস্তার অপর পাশে আইসক্রিম আনার জন্য। রাত 11টা বাজে। চারপাশে মানুষের চলাচল প্রায় কমে এসেছে। কিছু দূরে কিছু ছেলে কেমন মাতালের মতো হাঁটছে। তাতে কোনো ভয় নেই আরশির, কারণ তার নায়ক সাহেব ঠিক তাকে প্রোটেক্ট করবে। সে নিজেও কম না। এই কদিনে অনেক কিছু শিখেছে সে। ভয় জিনিসটার কাজ করে না তার মাঝে। আরশির মতে পরনির্ভরশীল না হয়ে প্রত্যেকটা মানুষ নিজের রক্ষার দায়িত্ব নিজে নেওয়া উচিত। তাতে হয়তো আমরা একটু চেষ্টাতেই বেঁচে যেতে পারি। কিছু জানোয়ারের পাশে থাকা গাছটার দিকে তাকালো আরশি। বড় একটা কৃষ্ণচূড়া গাছ। ভালোই লাগে আরশির কাছে লাল রঙের এই কৃষ্ণচূড়া। তার কাছে মনে হয় যেন ভালোবাসার অন্যরকম এক প্রতীক এই মনোমুগ্ধকর লাল কৃষ্ণচূড়া ফুল। একটু নুইয়ে নিচে পড়ে থাকা একটা ফুল তুলে নিজের কানের কাছে গুজে নিল আরশি। উঠে দাঁড়াতেই তার ঘাড়ে কারো উত্তপ্ত শ্বাস এসে পড়ল। বুঝতে পারল আরশি তার পেছনে একদম অতি নিকটে কেউ দাঁড়িয়ে। ওই ছেলেগুলো না তো। মনের কথাটা মনে রেখেই ঘুরে দাঁড়ালো সে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ছেলে দুটো কেমন দাঁত কেলিয়ে লোভাতু দৃষ্টিতে চেয়ে আছে আরশির দিকে, অথচ আরশির একটু ভয় লাগছে না। কি টুনটুনি, কৃষ্ণচূড়া ফুলে তো তোমাকে জোশ লাগছে। কথাটা বলে যেই না ছেলেটা হাত বাড়িয়ে আরশির গাল ছেলেটার গাল বরাবর চড় বসিয়ে দিল আরশি। সরে গেল কিছুটা পেছনে। গালে হাত দিয়ে ফুঁসে উঠল ছেলেটা। নেশায় মাতাল
সে তার হাত দিয়ে ফুঁসে ফুঁসে ছেলেটা নিঃশ্বাস মাতাল। সে তার উপর এক শ্যামবতী কন্যার থাপ্পড় খেয়ে মাথায় আগুন ধরে গেল ছেলেটার। পাশেই ছেলেটাকে ইশারা করে ফুলপরিকে তুলে নে। ফুলপরির অনেক তেজ। তেজি ফুলপরি আজ শুধু আমার। ছেলেটার কথা শুনে কিছুটা ভয় পেয়ে গেল আরশি। না তো, হুলো একটা বিষয় করে ফেলেছে সে। এতক্ষণ হয়ে গেল আজও আসছে না এখনো। তবুও ভয়টা দমিয়ে রাখল সে। পাশের ছেলেটার কাছে এগিয়ে আসতেই কেমন উপায় না পেয়ে পেট বরাবর লাথি বসিয়ে দিল। এতে কিছুটা দূরে পিছিয়ে গেল ছেলেটা, কিন্তু বেশি একটা না। আরশির কি এত গায়ের জোর আছে নাকি? ছেলেটার সরে যেতেই তেড়ে এলো পাশে থাকা ছেলেটা। হাত উঁচিয়ে মারতে গেল আরশিকে। গালে হাত লাগার আগেই কেউ ছেলেটার হাত শক্ত করে চেপে ধরল। মনে হচ্ছে এই বুঝি হাতটা ভেঙে যাবে। রক্তচক্ষু নিয়ে ছেলেটির দিকে আয়াজ রাগে থরথর করে কাঁপছে। ছেলেটার হাতটা বাকি আর এক হাত গলায় চেপে ধরল। এমন কাণ্ড দেখে পেটে ব্যথা পাওয়া ছেলেটা দৌড়ে পালিয়ে গেল। ছেলেটার গলায় এত জোরে চাপ দিয়েছে যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ছেলেটার। ভয় তো চোখে তাকালো আরশি। চিল্লিয়েও নায়ক সাহেব। আরশির চিৎকারে কিছুটা শান্ত হলো আয়াস। আরশির সামনে বারবার এমন রূপে আসা উচিত হচ্ছে না তার। এটা বুঝতে পেরেই ছেলেটাকে ছেড়ে দিল। দৌড়ে এসে ঝাপটে ধরলো আরশি আয়াসকে। আয়াসও শক্ত করে জড়িয়ে ধরে বুকের মাঝে মিশিয়ে নিল। চল চোখে তাকালো আরশি মাটিতে পড়ে থাকা আইসক্রিমগুলোর দিকে। বুঝতে পেরেই আয়াস আরশিকে নিয়ে আবারও এগিয়ে আনতে আশিকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে চলে গেল আয়াস। আর যেতেই ভিতর আশিকে পিছু ডাকলো ইফাস, কিন্তু তার আগেই তো আশি ঢুকে গেল। ফোনটা বেজে উঠলো ইফাসের আননোন নাম্বার। ভ্রু কুচকে ফোনটা রিলিজ করলো সে। ভুলেও আমার বউকে আর পিছু ডাকতে যাবি না, তাহলে আজ ভার্সিটির সামনেই গেড়ে দিব তোকে। কণ্ঠ শুনে বুঝতে বাকি রইল না তার অপর পাশের মানুষটা যে আয়াস। শয়তানি হাসি দিয়ে বলে উঠল, আমায় কি মারবি তুই? তার আগে দেখ নিজে নাকি মরে যাস। তোকে না মেরে মরবো না, যদি আল্লাহ রাখে। তোদের মতো জানোয়ারগুলো মারাই আমার লক্ষ্য। আর তোকে না মারলে আমার বোনের আত্মা কখনো শান্তি পাবে না। বোনের শেষ কথাটা পূরণ করাই আমার প্রধান লক্ষ্য। অনেক খোলামেলা ঘুরেছিস, পালিয়ে বেরিয়েছিস। ছলনা করে সেদিন আমার প্রিয়তাকেও আমার কাছে মৃত বানিয়ে দিয়েছিলি। কি ভেবেছিলি প্রিয়তাকে কেড়ে নিয়ে আমাকে দুর্বল করে মেরে ফেলবি আর নিজে বেঁচে যাবি? কখনো না। আমার বউয়ের আশেপাশেও যেন আর তোকে না দেখি। মাইন্ড। ফোনটা কেটে দিল আয়াস। হাসলো ইফাস। তোর বউয়ের হাতেই তো তোর মৃত্যু আয়াজ বিন সাদ। কথাটা বলে আবারও হেসে উঠল ইফাস। গভীর রাত, চারদিকে বিরাজ করছে নিস্তব্ধতা। পাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকা ডাক। সবাই ঘুমে বেঘোর থাকলেও ঘুম নেই আরশির চোখে। হাজার চেষ্টা করেও ঘুমাতে পারেনি সে। অজানা এক সাহসিকতা ঘিরে ধরেছে তার মনকে। শত চেষ্টা করেও প্রতিবাদী হয়ে ওঠা মনটাকে থামাতে পারছে না আরশি। একদিকে ভালোবাসা, অন্যদিকে মাথায় চেপে থাকা প্রতিশোধ। সে কোনো ভুল করছে না তো? না, ভুল করেনি সে। চোখের সামনে ভেসে ওঠা সত্য কখনো মিথ্যে হতে পারে না। তবু নিজের মনকে মানাতে পারছে না আরশি এত বড় পদক্ষেপ নিতে। যেই মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, কিভাবে হারাবে আরশি তাকে? কিভাবে বাঁচবে তাকে ছাড়া? আত্মহত্যা মহাপাপ। যখন চাচা চাচির বাসায় শত কষ্ট নিয়ে থেকেছে তখন তো আত্মহত্যা করেনি, তবে এখন কেন করবে? না, সম্ভব না আরশির কাছে। প্রিয় মানুষটাকে ছাড়া বাঁচাও সম্ভব না আরশির কাছে। কিন্তু প্রিয় মানুষটা যে কেড়ে নিয়েছে নিজের কাছের। একটা দীর্ঘশ্বাস ফেলে ওঠার চেষ্টা করলো আরশি। আয়াস তাকে জড়িয়ে ধরে রেখেছে। আস্তে করে পেটের উপর থেকে হাতটা সরিয়ে উঠল আরশি। আয়াস কিছুটা নড়ে উঠলে ভয় পেয়ে স্তব্ধ হয়ে রইল। একটু নড়ে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল আয়াস। তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে টেবিলের উপরে রাখা ব্যাগ থেকে ছুরি বের করে নিল আরশি। ছুরিটার দিকে এক পলক তাকিয়ে এগিয়ে গেল আয়াসের দিকে। ঘুমন্ত আয়াসকে দেখে বুকটা ধুক করে উঠল আরশি।
কি সুন্দর করে ঘুমোচ্ছে আয়াস। ঘুমন্ত আয়াসকে আরো বেশি সুন্দর লাগছে আরশির। ঠোঁট দুটো কেমন লাল হয়ে আছে, সিল্কি চুলগুলো কপালে এসে পড়ছে। এলোমেলো আয়াসকেই আরশির কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ মনে হচ্ছে। নিঃসন্দেহে আয়াস একজন সুপুরুষ, যার জন্য পাগল কত রূপসী মেয়েরা। অথচ আরশির মতো শ্যামলা অতি সাধারণ একটা মেয়ে হাতে রাখা ছুরিটা নিয়েই দৌড়ে ব্যালকনিতে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। ছুরিটা হাতে চেপে ধরে কেঁদে দিল আরশি, যে কান্নার কোনো শব্দ নেই, কিন্তু অঝোর ধারায় গড়িয়ে পড়ছে জল। ভিজে যাচ্ছে আরশির গলার কাছটা, সেই সাথে রক্ত ফোঁটা ফোঁটা করে ঝরে পড়ছে ফ্লোরে। পারবো না, আমি পারবো না নায়ক সাহেব। নিজের জীবন নিজে নিতে পারবো না। আপনি আমার জীবন হয়ে উঠেছেন, যাকে ছাড়া নিজেকে আর ভাবতেই পারি না। কেন আপনি এমন করলেন নায়ক সাহেব? কেন এই অজানা সত্যটা জানলাম আমি? না জানলে কত ভালো হতো। সুখেই তো ছিলাম আমরা। জীবনে আপনাকে পেয়ে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে করতাম নিজেকে। হ্যাঁ, আমি ভাগ্যবতী আপনাকে পেয়ে। তবে বছর খানিক আগে কেন আমাদের জীবনটা নষ্ট করে দিলেন আপনি? কেন কেড়ে নিয়েছিলেন আমাদের সুখগুলোকে? না পারছি প্রতিনিয়ত এই বিষাক্ত সত্যি নিয়ে আপনার সাথে বেঁচে থাকতে, আর না পারছি আপনাকে শেষ করে দিতে। আপনার ভালোবাসা আমায় বাধা দিচ্ছে, খুব করে বাধা দিচ্ছে। কথাগুলো বলেই কেঁদে উঠল আরশি। হাতটা কারো হাতে বুঝতে পেরেই ব্যথায় নড়ে উঠল আরশি। আজকে দেখে পিলে চমকে উঠল তার। কি জবাব দিবে সে? কেন কাঁদছিল? তার হাতে ছুরি বা কেন? খুবই বিচক্ষণ মানুষ আয়াস। সন্দেহ নিশ্চয়ই করে ফেলেছে, তা আজের তাকানোতেই বুঝতে পারছে আরশি। এতদিন খুব সতর্কভাবে সব করেছিল আরশি। এত কিছু শিখে এত সাহস জুগিয়ে লাভ হয়নি তার। অথচ আজ ভালোবাসার কাছে দুর্বল হয়ে ভেঙে পড়ল আরশি। এমন কেন ভালোবাসা? মানুষ এত কাঙ্গাল কেন হয় ভালোবাসার? কেন ভালোবাসার কারে হেরে যায়? ঘৃণা, প্রতিশোধ। আরশিও হেরে গেছে, খুব বাজেভাবে হেরে গেছে। জীবনের দোটানায় ভুগছে, না পারছে মরতে, না পারছে মারতে, আর না পারছে ভালোবাসা নিয়ে সুন্দর জীবন। আরশি কিছু বলতে যাবে তার আগেই আয়াস কোলে তুলে রুমে নিয়ে আসলো তাকে। ফার্স্ট এড বক্স এনে বলল আরশির পাশে। হাতটা টেনে নিয়ে নিজের কোলে রাখলো আয়াস। অবাক হলো আরশি, এত নীরব কেন আয়াস? কোনো রিয়াক্ট নেই। হাতে তুলো লাগতেই আহ বলে চিৎকার করে উঠল আরশি, কিন্তু কিচ্ছু বলল না আয়াস। চোখ দুটো লাল হয়ে আছে। আরশি হাত সরাতেই নিজের আরো কাছে টেনে ব্যান্ডেজ করে দিল আয়াস। পেইন কিলার আরশির হাতে দিয়ে ইশারা করলো খেয়ে নিতে। আয়াসের মুখের দিকে তাকিয়ে ওষুধটা খেয়ে নিল আরশি। তার কেমন যেন লাগছে আয়াসকে। চোখ দুটো এত লাল হয়ে আছে, কিন্তু উপর দিয়ে এত শান্ত। আরশির হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রাখলো। মারতেই যখন পারবে না, তবে কেন এত পরিশ্রম তোমার? আমায় যখন মারার উদ্দেশ্য, নিজেকে কেন রক্তাক্ত করলে প্রিয়তা? হালকা হেসে যেই হাসিটার মাঝে লুকায়িত আছে অসীম কষ্ট। বিছানায় শুতে শুতে কথাটা বলল আয়াস। থমকে গেল আরশি। ভয়ভীতি সব ঘিরে ধরল তাকে। বুকটা কাঁপতে লাগলো প্রচন্ড গতিতে। পা দুটো অসাড় হয়ে আসছে, কিছুই বলতে পারছে না সে। মনে হচ্ছে গলাটা জমে গেছে। আজ জানতো আরশি তাকে মারার চেষ্টা করছে, তবুও সুযোগ দিয়ে রেখেছে তাকে, আগলে রেখেছে নিজের মাঝে। একটা বারও কিছু বলেনি। বুকে ব্যথা অনুভব হচ্ছে আরশি। কতটা ভালোবাসলে ভালোবাসার মানুষটা তাকে মারার প্ল্যান করছে বুঝতে পেরেও মানুষটাকে ভালোবেসে নিজের মাঝে আগলে রাখে। কাঁপা কাঁপা পায়ে আরশি আয়াজের কাছে গিয়ে দাঁড়ালো। শোয়া থেকে উঠে বসলো আয়াজ। পাশের ড্রয়ার থেকে বন্দুকটা বের করে এগিয়ে দিল আরশির দিকে। নিল না আরশি, অবাক চোখে তাকালো আয়াজের দিকে। এখনো আয়াজের চোখ দুটো রক্তিম। আবারও ইশারা করলো আয়াজ বন্দুকটা নিতে। নিল না। রিভলভারটা নিতে বলেছি তোকে। আয়াজের ধমকে কাঁপা কাঁপা হাতে রিভলভারটা তুলে নিল আরশি। শুট মি। আয়াজের কথায় কেঁপে উঠল আরশি। বন্দুকটা ফেলে দিল হাত থেকে। আচমকাই ঝড়ের বেগে আয়াজ দেয়ালের সাথে চেপে ধরল আরশিকে। হাতের ব্যথায় কুঁকিয়ে উঠল আরশি। লেগেছে না? আমারও লেগেছে। কোথায় জানিস? এখানে। বুকে হাত দিয়ে দেখালো আয়াজ। খুব লেগেছে আমার প্রিয়তা। আমায় মারতে গিয়ে নিজের হাত কেটেছিস, কলিজা ছিঁড়ে যাচ্ছে আমার। আমায় মেরে ফেললেও ততটা কষ্ট হতো না আমার। যেদিন জানতে পেরেছি আমায় মারার জন্য ইফাজের সাথে প্ল্যানিং করছিস,
সেদিনই মরে গেছি আমি। তুই চাইলে তো এমনিতেই নিজের জীবন দিয়ে দিতাম। আমার পিছনে ছুরি মারার কাঠখড় পুড়িয়ে এত প্ল্যান করার কোনো প্রয়োজন ছিল না তোর প্রিয়তা। আজের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল কালবে। ঠোঁট চেপে কাঁদতে লাগলো আরশি। হাতের ব্যথার প্রিয়তমের কান্না কোনোটাই সহ্য হচ্ছে না তার। কান্না সহ্য করতে পারছে না, অথচ মানুষটাকে মারতে চাইছিল। ভাবতেই অনেক যন্ত্রণা অনুভব হচ্ছে তার। মাথার চুলগুলো টেনে আরশির দিকে তাকালো আয়াস। কান্নার জন্য চোখ দুটো ভীষণ লাল হয়ে গেছে তার। মাথার চুলগুলো টেনে আরশির দিকে তাকালো আয়াস। কান্নার জন্য চোখ দুটো ভীষণ লাল হয়ে গেছে তার। আরশির দিকে ঝুঁকে রাগী কণ্ঠে চিৎকার করে বলে উঠল আয়াস, আমাকে মারতে চাওয়ার কারণ? কারণ আপনি আমার বাবাকে খুন করেছেন। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আরশি। ব্যথায় টনটন করছে তার গালটা। হাতের অসহ্য ব্যথা, তার উপর আয়াজের শক্ত হাতে থাক। কেন আপনি আমার বাবাকে খুন করেছেন? কথাটা বলার সাথে সাথেই থাপ্পড়টা দেয় আয়াস। ভয় একদম দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল আরশি। কোথায় গেল তার এতদিনের সাহস? সাহস আছে, তবে তার নায়ক সাহেবের ভালোবাসা, কষ্ট, রাগের কারণে সব সাহস হাওয়া হয়ে উড়ে গেল। রুমের চারদিকে একবার চোখ বুলালো আরশি। সবকিছু এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে ভীষণ ঝড় ঝড় বয়ে গেছে রুমে, আর লন্ডভন্ড করে দিয়ে গেছে সব কিছু। ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে ফ্লোরে। বিছানায় মাথা নিচু করে বসে থাকা আয়াজের হাত থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে ফ্লোরে। আটকে উঠল আরশি। আয়াজের কাছে যেতেই রক্তচক্ষু নিয়ে তাকালো আরশির দিকে। ভয় পেল আরশি, তবুও দমে গেল না। কাঁপা কাঁপা হাতে আয়াজের হাতটা স্পর্শ করতে ছিটকে সরিয়ে নিল আয়াজ। কষ্ট পেল আরশি, তবুও আবারও হাতটা ধরতে নিলে রাগী কণ্ঠে বলে উঠল আয়াজ, মারতেই তো চাইছিস, সামান্য হাত কেটে গেছে, তাতে এত দরদ দেখানোর প্রয়োজন নেই তোর। তোর বাবার খুনি শরীর থেকে রক্ত ঝরছে, এতে তো তোর আরও খুশি হওয়া উচিত। সুযোগ আছে, মেরে ফেল আমায়। রিভলভার চালানো তো শিখেই গেছিস, সুযোগ থাকতেই মেরে দে, নয়তো পরে সারা জীবন আমার বন্দিনী হয়ে কাটাতে হবে তোর। এই খুনির সাথে তোর থাকতে হবে। ঝড় বয়ে যাচ্ছে মনে। ভালোবাসার সংসার সব কিছুই টিকে বিশ্বাসের উপর। যে মেয়েটাকে সবসময় বলে এসেছে তার উপর বিশ্বাস রাখতে, পরিস্থিতি যেমনই হোক, সেই মেয়েটা তাকে মারতে চাইছে আজ। ছুরি চালিয়েছে তার পিছনে, অবিশ্বাস করেছে তাকে। এই মেয়ে কখনো ভালোবাসতে পারে না আমায়, পারে না। কথাগুলো বলে হাতটা মুঠো করে বসে রইল আয়াজ। আর কতটা কষ্ট পেতে হবে জীবনে জানা নেই তার। আয়াজের কথাগুলো শুনে ফুঁপিয়ে কেঁদে উঠল আরশি। হাঁটু গেড়ে বসে পড়ল আয়াজের সামনে। আমার ভালোবাসার সত্য নায়ক সাহেব, আমি আপনাকে খুব ভালোবাসি। দয়া করে আমার ভালোবাসাকে অস্বীকার করবেন না। ভালোবাসা নিয়ে ছলনা করা বন্ধ করুন মিস আরশি। আপনার মুখে আর এটা মানায় না। ভালোবেসে সামান্য বিশ্বাসটুকু আমার উপর রাখতে পারেননি আপনি, অথচ ভালোবাসার দাবি করছেন। ভালোবাসলে আমায় খুন করার চিন্তাটাও আপনার মাথায় আসতো না। একবার, শুধু একবার আমার কাছে জিজ্ঞেস করতে পারতেন, আমি আপনায় মেরে ফেলতাম না, কারণ আপনার হাতে মরতেও আমি রাজি আছি। রাগী কণ্ঠে অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলল আয়াজ। চোখ থেকে ঝরে পড়ছে জল। জীবনে কষ্ট পেতে পেতে ভেঙে পড়েছে সে, যাকে আঁকড়ে ধরে সুখের একটা জীবন চেয়েছিল। এক হাত দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালো আরশি। আয়াজের মুখে আরশি ডাক শুনে বুকটা ধুক করে উঠল তার। এ কেমন ঝড় এলো তাদের সুখের সংসারে? আপনি কি একজন মাফিয়া নন? আপনি কি ইফাজ ভাইয়াকে মারতে চান না? আপনি মাফিয়া তা আমার বাবা জেনে গিয়েছিল বলে আপনি কি আমার বাবাকে খুন করেননি? আমি মাফিয়া তা সত্য, মানুষ খুন করি তাও সত্য। ইফাত জানো, বাচ্চাকে খুন করব তাও সত্য। খুনি আমি, বুঝেছিস তুই? আমি আপনাকে কাউকে খুন করতে দিব না। ইফাজ ভাইয়াকেও ঠিক বাঁচিয়ে নিব আমি। ওই জানোয়ারকে আল্লাহ ব্যতীত কারো ক্ষমতা নেই আমার হাত থেকে বাঁচানোর, তোরও না। জানোয়ারদের শাস্তি দেওয়ার জন্যই আমার মাফিয়া হয়ে ওঠা। আপনি এমন করতে পারেন না নায়ক সাহেব। আমার নাম আয়াজ বিন সাদ। কখনো যেন আর তোর মুখে নায়ক সাহেব না শুনি। তোর কোনো যোগ্যতা নেই আমায় নায়ক সাহেব ডাকার। আর আমি কি কি করতে পারি তোর একটু হলেও ধারণা হয়েছে? তো এইবার চিন্তা কর, আমার বোনের রেপিসদের আমি কি কি করতে পারি। মানে? আরশির প্রশ্নের জবাব না দিয়ে আজ কভার থেকে কিছু বের করে ছুঁড়ে মারলো আরশির মুখের উপর। ছবিগুলো কুড়িয়ে নিল আরশি। একের পর এক ছবি দেখে
চোখ দুটোতে পানি টলমল করে উঠল। এমন এক সত্য কখনো তার জানতে হবে ভাবেনি সে। মানুষটা একের পর এক মেয়ে নিয়ে ঘুরত, সেটা আরশি জানলেও কখনো ভাবেনি যে এই মানুষটা এত জঘন্য। নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে আরশি যে এত নিকৃষ্ট এক জানোয়ারের কথায় আর কিছু দেখা প্রমাণে বিশ্বাস করে নিজের স্বামীকে মারতে যাচ্ছিল। প্রমাণগুলো হয়তো ধোঁয়াশা ছিল, আড়ালে সত্য ছিল অন্য কিছু। চোখ উঠিয়ে ইফাজ ভাইয়া আরোহী আপুর ভালোবাসার মানুষ ছিল? হুম। আরোহী আপুর মৃত্যুর জন্য দায়ী ওই জানোয়ারটা ইফাজ? কথাটা বলে আচমকা ফ্লোরে বসে পড়ল আরশি। ভুল করে ফেলেছে সে, অনেক বড় ভুল। আজের হাতের রক্ত পড়া এখনো থামেনি। রুমাল দিয়ে হাতটা বেঁধে রুম থেকে বেরিয়ে গেল সে। আরশি চেয়ে রইল আয়াজের যাওয়ার পানে। কিভাবে সবকিছু ঠিক করবে সে? কে তার বাবার খুনি? নিজের স্বামীকে কিভাবে ভুল বুঝে মারার কথা ভাবলো সে? মাপ চাওয়ার আর কোনো রাস্তাই যে নেই। আমি আপনাকে অবিশ্বাস করেছি নায়ক সাহেব। তার মানে আয়াজ আর আসেনি। হাতটা ব্যথায় টনটন করে উঠল। কোনো মতে উঠে ওড়নাটা গায়ে পেঁচিয়ে মায়ের রুমের উদ্দেশ্যে ছুটে গেল সে। দুইটা ছেলের হাতে ছুরি দিয়ে একের পর এক পোজ দিয়ে যাচ্ছে আয়াজ। ছেলেগুলো চিৎকার করে উঠছে বারবার, কিন্তু তাদের আর্তনাদ কারো কানেই পৌঁছাচ্ছে না। ছেলেগুলোর আর্তনাদ আয়াজের কানে যতবার পৌঁছাচ্ছে ততবারই তৃপ্ততার হাসি এসে আজ তত বেশি আঘাত করছে। ছেলেগুলো বারবার ক্ষমা চাইছে। নিষাদ হাতে করে মরিচার একটা কৌটাতে ভরে পিঁপড়া নিয়ে আসতেই হাত থেকে ছুরিটা রেখে দুজন গার্ডকে ইশারা করলো কাছে আসতে। আজ ছুরি ডাকতেই ছেলেগুলোর মনে হচ্ছে ওরা যেন নিজের জান ফিরে পেল, কিন্তু তাদের সাথে যন্ত্রণাদায়ক আরো কত কি হতে যাচ্ছে ধারণা নেই তাদের। গার্ডরা এগিয়ে আসতেই আজ কিছু একটা ইশারা করতেই হাতে মরিচ নিয়ে এগিয়ে গেল ছেলে দুটোর দিকে। আমাদের ক্ষমা করে দে আজ, মেরে ফেল, তবু এমন যন্ত্রণা দিস না। তাদের কথাকে তোয়াক্কা না করে গার্ড দুটো মরিচ লেপটে দিল কাঁটা হাতে। চিৎকার দিয়ে উঠল দুজন। কৌটা খুলে পিঁপড়াগুলো ঢেলে দিল প্যান্টের ভিতর। যন্ত্রণায় কাতরাতে লাগলো দুজন। ভয়ে ঢোক গিল নিষাদ। আজের ইশারা পেতেই মুখ বেঁধে দিল দুজনের। শোনা যাচ্ছে না তাদের যন্ত্রণাদায়ক চিৎকার, তবে আজ বেশ উপভোগ করছে তাদের ছটফটানো। বাঁকা হেসে ছুরিটা হাতে নিয়ে একটা ছেলের হাতের দুইটা আঙ্গুল কেটে দিল আয়াস। আর চোখে অন্য চেয়ারে বেঁধে রাখা ইফাজের দিকে তাকালো সে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে জ্ঞান হারালো ইফাজ। তুমি তোমার বাবার সবচেয়ে আদরের ছিলে। মার চেয়ে বাবাকে তুমি সবসময় বেশি ভালোবাসতে এবং বিশ্বাস করতে। সবাই পৃথিবীতে সত্যতার পথে চলে না আরশি। মানুষের ভালো চেহারার আড়ালেও অনেক কিছু লুকিয়ে থাকে। কেউ কেউ সবার সামনে ভালো সেজে থাকলে আড়ালে খুব বেশি নিকৃষ্ট হয়ে থাকে। ভালো মানুষের আড়ালে এক নিকৃষ্ট রূপ সম্পর্কে আজ জানাবো তোমায়। জানি না তুমি তা কিভাবে নিবে, আমাকে বিশ্বাস করবে কিনা তাও জানা নেই আমার। বিশ্বাস যদি না করো তবে প্রমাণ তোমার কাছেই আছে। ভেঙে পড়বে না, বড় হয়েছো তুমি। আয়াজের মতো স্ট্রং মানুষের অর্ধাঙ্গিনী তুমি। আশা করি নিজেকে শক্ত রাখতে পারবে, সামলিয়ে নিতে পারবে। ঘুমে আচ্ছন্ন আরশির মা অসুস্থ বলে আর ডাকেনি আরশি। টেবিলের উপর ডায়েরি দেখে ভাবায় কৌতূহল নিয়ে ডায়েরিটা পড়তে বসলো আরশি। হতে পারে তার মা তার জন্য কিছু লিখেছেন ডায়েরিতে। ডায়েরির প্রথম পৃষ্ঠা মেলতেই এই লেখাগুলো ভেসে উঠলো আরশির চোখের সামনে। কেন এমন লিখলো আম্মু? আর কারি বা কথা বলছে? ভ্রুকুচকে পরের পাতা মেলল আরশি। সময়টা ছিল আমাদের কলেজ জীবনের। আমাদের বলতে আমার আর আয়াজের মা রুষার। রুষা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। কি অবাক হলে? অবাক হওয়ারই কথা। এখনো কথাটা বলা হয়নি তোমায়, তবে এখন জেনে রাখো রুষা আমার সবচেয়ে কাছের ফ্রেন্ড ছিল। দুজনের পছন্দ ছিল একই রকম। ভাগ্যের জোরে দুজনই পছন্দ করে বসি একটা মানুষকে। মানুষটা ছিল হাবিব আহমেদ। ঠিক ধরেছ, তোমার বাবা। কিন্তু তখনও আমরা কেউই জানতাম না দুজনই একই মানুষকে ভালোবেসে ফেলেছি। হাবিব ছিল আমার খালাতো ভাই, সেটা তো তোমার অজানা নয়। বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছিলেন, কিন্তু হাবিবের সাথে পালিয়ে বিয়ে করাতে সব সম্পর্ক ছিন্ন করেন তিনি।
সেসব কথা। রুষা মেয়েটা আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে আরশি। রুষার কাছে ঋণী আমি। জীবনে আয়াস অনেক কষ্ট পেয়েছে। আমার মেয়ে হয়ে তুমি আয়াসকে ভালো রেখে মায়ের ঋণ শোধ করে দিবে। হাবিবের সাথে রুষার দেখা হয়েছিল আমাদের বাড়িতে। প্রথম দেখায় রুষা ভালোবেসে ফেলে হাবিবকে, কিন্তু রুষা তো জানতো না আমি আগে থেকে হাবিবকে ভালোবাসতাম। একদিন রুষা নিজ থেকে জানালো তার কারো সাথে প্রায় প্রেমের সম্পর্ক। শুনে খুব খুশি হলাম যে আমার বান্ধবীটা প্রেম করছে, আমি কেন বাদ যাব। রুষাকে হাবিব ভাইয়ের কথা বলতে যাব তার আগেই সে বলল তার ভালোবাসার মানুষটা আর কেউ না, আমার অবুঝ মনে সৃষ্টি ভালোবাসার মানুষ হাবিব। রুষার জন্য খুশি হলো ভেতরে ভেতরে দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছিল আমার হৃদয়। নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছিল। যেখানে হাবিব ভাইও রুষাকে ভালোবাসে, আমার আর কি করার। জোর করে তো আর ভালোবাসা হয় না, তাই তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ালাম না আমি। রুষা প্রায়ই হাবিব ভাইয়ের সাথে দেখা করতে আমাকে সাথে নিয়ে যেত। যতদিন রুষার সাথে যেতাম তোমার বাবার সাথে অন্য একটা ছেলেকেও দেখতাম। ছেলেটা দেখতে ছিল খুব সুন্দর, ঠিক আয়াজের মতো চোখ ছিল। আশা করি বুঝতে পেরেছ, উনি হলেন আয়াজের বাবা আরাফ ভাইয়া। একদম আয়াজের মতো নজর কাড়া সুন্দর। তোমার বাবার বেস্ট ফ্রেন্ড। ভালোবাসা তো আর ইচ্ছে করে হয় না, আর এতে করে হাতও থাকে না। তিনি খুব ভালোবেসে ফেলেছিলেন রুষাকে। নিজেকে হাজার চেষ্টা করেও আটকে রাখতে পারিনি তিনি। বারবার মনে হচ্ছিল বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করছেন। তাই তিনি রুষাকে ভালোবাসার কথা প্রকাশ করে সরে গেলেন আমাদের জীবন থেকে। ভালোবাসা তো কোনো দোষ না আরাফ ভাই, তাই আপনার কোনো দোষ নেই। আশা করি সব সময়ের মতো করে আমার আর হাবিবের সম্পর্কটাকে সাপোর্ট করবেন আপনি। আরাফ ভাই হেসে জবাব দিয়েছিলেন, জীবনে যখনই প্রয়োজন হবে আমার সাপোর্ট পাবে। এভাবেই কেটে যায় ওদের সম্পর্কে আরো একটা মাস। কিন্তু প্রতিনিয়ত রক্তক্ষরণ হতো আমার হৃদয়। নিজের এত বছরের ভালোবাসা এখন অন্য কারো কিছুতেই মানতে পারছিলাম না আমি। বন্ধ করে দিলাম কলেজ যাওয়া, কোচিং করা, কারো সাথে মিশা। সবকিছু কেমন এলোমেলো হয়ে গিয়েছিল। সারাক্ষণ কান্না করতাম, কিন্তু মাথায় একটা বিষয় ছিল, কোনোভাবেই রুষাকে কষ্ট দেওয়া যাবে না। রুষা খুব চতুর ছিল। সে আগে থেকে জানতো আমি কাউকে ভালোবাসি। আমার কষ্ট দেখে তার একদম বুঝতে কষ্ট হয়নি যে আমার ভালোবাসার মানুষটা আর কেউ নয়, তোমার বাবা। সেদিন আমায় অনেকক্ষণ জড়িয়ে ধরেছিল রুষা। 3 দিন পরে জানতে পারি আরাফ ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে রুষার। বিয়ের দিন আমার গালে হাত রেখে বলেছিলেন, তোকে কান্নায় একদম মানায় না মালিয়া, সুখে থাকিস। তোর ভালোবাসা তোকে ফিরিয়ে দিয়ে দিলাম, আগলে রাখিস। তখনই বুঝে গিয়েছিলাম রুষা আমার সুখের জন্য নিজের প্রথম ভালোবাসা ত্যাগ করে নিজেই কষ্টকে আপন করে নিয়েছে। রুষার বিয়ের কথা শুনে তোমার বাবা এক ফোঁটাও কাঁদেননি, শুধু একটু মন খারাপ করেছিল। প্রথমে অবাক হলেও পরে মুহূর্তে ভেবে নিলাম হয়তো অতি শোকে পাথর হয়ে গিয়েছেন তিনি। মেন্টালি সাপোর্ট দিতে দিতে একসময় তাকে ভালোবাসার কথা প্রকাশ করতেই খুব সহজে আমাকে মেনে নেন তিনি। বিয়ের কখনো যোগাযোগ করেনি আমাদের কারো সাথেই। হয়তো তার মনে হয়েছে যোগাযোগ করলে আমি কখনো তোমার বাবাকে পাবো না। অনেক চেষ্টা করেও পারিনি ওর সাথে যোগাযোগ করতে। তারপর তো বছরের পর বছর কেটেই গেল। বছরের পর বছর তোমার বাবার সাথে কতটা যন্ত্রণা, মানসিক অশান্তি নিয়ে কাটিয়েছি সেটা হয়তো তোমাকে বুঝাতে পারবো না। বিয়ের কয়েক মাসে মাথায় আমি জানতে পারি তোমার বাবা পরনারীতে আসক্ত। যেদিন এইটা জানতে পারি মরে যেতে ইচ্ছে করছিল আমার, কিন্তু পারিনি। কারণ আমার গর্ভে যে তুমি ছিলে আরশি, তোমার মা তোমায় খুব ভালোবাসে কলিজা। এই কথাটা তুলতেই প্রথমে তোমার বাবা অস্বীকার করলো। তর্কাতর্কির এক পর্যায়ে সত্যটা স্বীকার করলো। সেদিন আরো একটা বিষাক্ত সত্য জেনেছিলাম আরশি। তা ছিল তোমার বাবা এখনো রুষা বা আমায় কাউকে ভালোবাসেনি। তার উদ্দেশ্য ছিল রুষাকে ভোগ করা। আগে থেকে অনেক মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল তোমার বাবা। এইসব জানার পর প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছিলাম আমি। আল্লাহর কাছে তখনই লাখ লাখ শুকরিয়া নিয়ে
জানিয়েছি, কারণ রুষা বেঁচে গিয়েছিল এমন জানোয়ারের হাত থেকে। সাথে সাথে এই দোয়া করেছিলাম মেয়েটা যেন কোনোদিনও জানতে না পারে তার ভালোবাসার মানুষটা একটা পশু ছিল, যে খাবলে পড়তে চেয়েছিল তার উপর। কিন্তু আল্লাহ হয়তো নারাজ ছিলেন আমার প্রতি, দোয়াটা কবুল হয়নি আমার। পৃষ্ঠার শেষ কয়েকটা লাইন পড়ে ফুপিয়ে কেঁদে উঠল আরশি। মেয়ের কান্নার শব্দে জেগে গেল মালিহা। টেবিলে ডায়েরিটা মেলা দেখে অন্যদিকে ফিরে গেলেন। তিনি যেন আরশি বুঝতে না পারে তার মা জেগে আছে। এই মুহূর্তে মেয়েকে ফেস করার সাহস একদম নেই তার, আর পড়ার সাহস নেই আরশি। সব শুনতে জানতে হবে তাকে। এই কাঁপা কাঁপা হাতে পরের পৃষ্ঠা মেলল আরশি। পড়ার আগে নিজের মনে কিছুটা শক্তি জোগালো সে। যখন তোমার বয়স 5 ছিল তখনই পয়লা বৈশাখের মেলায় আচমকা দেখা হয়েছিল আমাদের রুষা আর আরফ ভাইয়ের সাথে। বাবার হাত আঁকড়ে ধরে দাঁড়িয়েছিল আয়াস, রুষার কোলে ছিল আনহা। এত বছর পর রুষাকে দেখে কোনো কিছু না ভেবেই জড়িয়ে ধরেছিলাম আমি। রুষাও আগলে নিয়েছিল আমায়। সুখে আছিস তো মালিহা? প্রশ্নটা শুনেই মুখটা মলিন হয়ে গেল আমার। কিন্তু যেই মেয়েটা আমার সুখের জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছে, কিছুতেই তাকে বুঝতে দেওয়া যাবে না যে আমি সুখী না। বাহ, তোর মেয়েটা তো খুব মিষ্টি, ছেলের বউ বানানো যাবে, কি বলিস? রুষার কথায় হেসে উঠলাম সবাই। অতীতের সবকিছু ভুলে আরাফ ও হাবিব এক হয়ে গেল। কিন্তু তখনও বুঝতে পারিনি এই মিলনের পেছনে আবারও ধেয়ে আসছে কোনো ঝড়। আমার দেখা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটা ছিল তোমার বাবা। কথাটা বিষাক্ত হলো চিরসত্য। জানি না কখনো আয়াস তোমায় বলেছে কিনা যে তার বাবা মা খুন হয়েছিল। যদি না জানো তবে আজ জেনে নাও আরশি। জেনে হয়তো তোমার মনে প্রশ্ন জাগছে, কে খুন করেছে তাদের? শত্রুই বা কে? মেলায় দেখা হবার পর প্রায় দেখা হতো আমাদের, একসাথে পিকনিকে যেতাম। আয়াস, আনহা, তুমি একসাথে খেলতে। ছোট্ট ছিলে বিধায় কিছুই মনে নেই তোমার। পুরনো বান্ধবী, ছেলে মেয়ে সব মিলিয়ে সময় খুব ভালোই কাটছিল। তোমার বাবাও কেমন যেন বদলে গেল। ধরেই নিয়েছি নিজের ভুল বুঝে ভালো হয়ে গেছেন তিনি। কিন্তু ভালো মানুষের মুখোশের আড়ালে যে অন্য কিছু ছিল আমরা কেউই বুঝতে পারিনি। পুরনো সেই ক্ষোভে মনের ভেতর পুষে রেখেছিলেন তোমার বাবা। পরনারীতে আসক্ত তো তিনি আগে থেকেই ছিলেন, কিন্তু এত বছর পরও পুরনো বাসনা আবার জেগে ওঠে তার মনে। রুষাকে না পাওয়ার ক্ষোভ নতুন করে জন্মায় তার নিকৃষ্ট মনে। একদিন সন্ধ্যায় তোমার খালা ফোন করেন যে তার শরীর ভালো না। আমাকে দেখার জন্য তোমাকে নিয়ে বেরিয়ে পড়ি সেই সন্ধ্যায়। তোমার বাবাকে ফোন দিয়ে জানাতেই তিনি বলেন উনি অফিসে নতুন একটা কেস নিয়ে বিজি আছেন, যা ছিল মিথ্যা। সেদিন সন্ধ্যায় তোমার বাবা এক বন্ধুর সাথে নিয়ে রুষার বাসায় যান। রুষা তো আর তোমার বাবার নিকৃষ্ট রূপ সম্পর্কে জানতো না। বাসায় শুধুমাত্র আনহা ও রুষাই ছিল। আরাফ ভাই অফিসে ছিলেন, ওনার বস খুব কড়া ছিলেন, তাই রাত 9টার আগে তিনি বাসায় আসতেন না। আয়াস ছিল স্যারের বাসা প্রাইভেটে, আর এই সুযোগে কাজে লাগিয়েছিলেন তোমার বাবা। সরি আরশি, ওই জানোয়ারকে আর তোমার বাবা বলতে পারছি না। সামনে যা পড়বে ওইগুলো পড়ার পর ওনাকে বাবা বলে ডাকতে পারবে কিনা জানি না, তবে নিজেকে স্ট্রং রেখো। এই সুযোগটাই কাজে লাগিয়েছিল হাবিব নিজের ক্ষোভ প্রকাশ করার জন্য, খারাপ স্বার্থ হাসিল করার জন্য। হাবিবের ওই ফ্রেন্ড সেদিন সন্ধ্যায় এই কথাটা লিখতে আমার বুক ফেটে যাচ্ছে। আরশি, তবুও বলতে চাই তোমায়। মুখে কখনো বলতে পারবো না তোমায়, তাই ডায়েরিতেই লিখলাম। সেদিন সন্ধ্যায় হাবিব আর ওনার ফ্রেন্ড মিলে রেপ করেছিলেন রুষাকে। বাসায় এসে আরাফ ভাই নিজের বউকে এই অবস্থায় দেখে ভেঙে পড়েছিলেন অনেক। সেই সুযোগটাই কাজে লাগিয়ে আরাফ ভাইয়ের পিঠে ছুরি বসিয়ে দিলেন হাবিব। অনেক হাত জোর করেও নিজের স্বামীকে বাঁচাতে পারেনি রুষা। নিজের প্রথম ভালোবাসার মানুষটা একজন জানোয়ার। ভাগ্যের কি পরিহাস, বহু বছর আগে যার হাত থেকে অজান্তেই বেঁচে গিয়েছিল সে তার হাতে বহু বছর পর মরতে হয়েছে তাকে। রুষাকে ও মেরে দিয়েছিল তারা। প্রাইভেট থেকে এসে বাবা মাকে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখেছিল আয়াস, আর ছোট বোনটাকে বাবা মায়ের লাশের পাশে। মায়ের বিধ্বস্ত অবস্থা দেখে চিৎকার দিয়ে কাঁদছিল সে।
তখনও আমার জানা ছিল না কে মেরেছিল আরফ ভাই আরুষাকে। বছরের পর বছর ধামাচাপা পড়ে রইল সেই ভয়ঙ্কর ঘটনা। সে হয়তো স্বপ্নেও ভাবেনি আয়াজকে তার মামা নিয়ে যাওয়ায় দেখা হয়নি আর। হাবিবও কখনো আমায় ওদের সাথে যোগাযোগ করতে দেয়নি। তারপর তো তোমার জানাই এক পার্টিতে আয়াজের সাথে দেখা হয় হাবিবের। যেদিন বাড়িতে আগুন লেগেছিল তার ঠিক 2 দিন আগ থেকে হাবিবকে সারাক্ষণ টেনশন থাকতে দেখতাম আমি। তার মুখে শুনলাম আয়াজ তার বাবা মায়ের খুনিকে এখনো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এতে হাবিবের এত টেনশনের কারণ কি বুঝতে পারছিলাম না। হাবিবকে দেখে কি যেন করছিল একটা মেমোরি কার্ড হাতে নিয়ে। তোমার মনে আছে কিনা জানি না, সেই মুহূর্তেই তুমি রুমে এসেছিলে। তখন তাড়াহুড়ো করে মেমোরি কার্ডটা রেখে চলে যায় তোমার সাথে। বিশ্বাস তো ওকে আমি কখনোই করতাম না। তার উপর আয়াজ বাবা মার খুনিকে খুঁজছে, এতে ওর এত টেনশনের কারণ ছিল খুবই সন্দেহজনক। মেমোরি কার্ডটা আমার ফোনে চালু করে যা দেখলাম তাতে আমি নিজেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ভিডিওতে সরাসরি হাবিব মদ খেয়ে ওই দিনের সব কথা বলছিল। ভিডিওটা কে করেছিল জানা নেই আমার, কিন্তু নিজের বেস্ট ফ্রেন্ডের এমন পরিণতি মেনে নিতে পারিনি আমি। একটা কঠিন ডিসিশন নিয়ে আমি সেই দিন রাতে, যেই মেয়েটা আমার জন্য এত কিছু করেছে তার জন্য আমি কিছু করব না তা হয় না। তার আগে নিজের মেয়ের লাইফটা সিকিউর করার ব্যবস্থা করতে হবে। পরদিন সকালে হাবিবকে ব্ল্যাকমেল করি যে আমি জানি রুষাকে ও খুন করেছে আর আয়াজকে আমি সব বলে দিব। তাও বলেছি, আয়াজ এত প্রভাবশালী একজন মানুষ, বর্তমানে নিশ্চয়ই তোমার মেরে গুম করতেও তার সময় লাগবে না। এটা শুনতেই ভয়ে ঘুমাতে থাকে হাবিব। শর্ত দিয়েছি, যদি আয়াজের সাথে তোমার বিয়ে দেয় তবে আমি কাউকে কিছু বলবো না, কারণ আয়াজের চেয়ে ভালো তোমাকে কেউ রাখতে পারবে না। পৃথিবী তোমার সবচেয়ে সেফ জায়গা আয়াজের কাছে। হাবিব ঠিক তাই করেছিল, তবে আমার প্ল্যান তো ছিল অন্য কিছু। ভালোই ভালোই তাড়াতাড়ি তোমাকে পাঠিয়ে দিতে চেয়েছিলাম আয়াজের কাছে, কিন্তু তার আগেই হাবিব অন্য চাল চালে। সেই রাতে তোমার খালার বাসায় পাঠিয়ে আমায় মারার চেষ্টা করে। মেমোরি কার্ডটা চায় বারবার। সে তো আর জানতো না মেমোরি কার্ডটা আমি সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। ইনভ্লাপে করে তার উপর তোমার বাবার নাম লিখে তোমার ব্যাগে ভরে দিয়েছিলাম। আমি জানতাম এর চেয়ে সঠিক জায়গা আর হতে পারে না, এটা লুকিয়ে রাখার জন্য। বাবাকে তুমি এতই ভালোবাসতে যে বাবার জিনিসটা ঠিকই আগলে রাখবে। সেই রাতে তোমার বাবা আমায় মারতে নিলে আমি তার গলা বারবার ছুরি চালিয়ে দিলাম। মেঝেতে যখন লুটিয়ে পড়েছিলেন তার বুকেও একের পর এক ছুরি চালিয়েছিলাম আমি। কেরোসিন ঢেলে তার শরীরে আগুন লাগিয়ে দিয়েছিলাম আমি। নিজেও লুটিয়ে পড়েছিলাম মেঝেতে। ভুলে গিয়েছিলাম হিতাহিত জ্ঞান। যেমনই হোক স্বামী ছিলেন উনি, আমার অবুঝ মনে সৃষ্ট ভালোবাসার মানুষ ছিলেন। কিন্তু জানোয়াররা যে কখনো ভালো হয় না, সত্য এটাই। তোমার বাবার খুনি আমি। সেদিন আয়াজ বাঁচিয়েছিল আমায়। মা ডেকে আমার কোলে মাথা রেখেছিল ছেলেটা। বছরের পর বছর সেবা করেছে আমার। প্রতিদিন ছেলেটাকে তোমার জন্য ব্যথিত হতে দেখেছি। ছেলেটা যখন জানতে পেরেছে তোমার বাবা তার বাবাকে খুন করেছে, একটু শব্দ করেনি। আমার বা তোমার প্রতি একটু ঘৃণাও জন্মায়নি তার মনে। উল্টো নিজের মা ভেবে সম্মান করেছেন আমার সব সময়। তুমি খুব ভাগ্যবতী আরশি, কারণ তুমি আয়াজের বউ। জীবনে ছেলেটা অনেক বেশি কষ্ট পেয়েছে, তবুও তোমার মাঝে নিজের জন্য এক চিলতে সুখ খুঁজে নিয়েছে। ভালোবাসলেই যে ভালোবাসার মানুষ তোমার ভালোবাসবে সঠিক হবে এমনটা নয়। যেমন অতিরিক্ত ভালোবাসার পরও আমি সঠিক মানুষটা পাইনি, তুমি পেয়েছো আরশি। তাই কখনো বিন্দুমাত্র কষ্ট দিও না আয়াজকে। মায়ের শেষ উপদেশ তোমার জন্য, জানোয়ারকে কখনো ছাড় দিবে না, সেটা যতই কাছের মানুষ হোক না হোক। ডায়েরিটা বন্ধ করে ডুব করে কেঁদে উঠল আরশি। আবারও জীবনে বিষাক্ত এক সত্যের সম্মুখীন হয়েছে, যাকে নিজের জীবনের 19টা বছর ধরে বাবা বলে সম্বোধন করে এসেছে। সেই মানুষটা এত নিকৃষ্ট ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। কিভাবে ফেস করবে আয়াজকে? নিজের বাবা মায়ের খুনির মেয়েকে কেন এত আগলে রাখলো মানুষটা, অথচ আমি তাকেই নিজের বাবার খুনি বানিয়ে দিলাম। গরম পানির ছোঁয়া পেতেই লাফিয়ে উঠল ইফাজ। মুখ জ্বলে যাচ্ছে তার, কিন্তু কিছুই করতে পারছে না, শুধু পাগলের মতো ছটফট করতে লাগলো। বাঁকা হেসে নিজের হাতের ছুরিটার সরু অংশটা ইফাজের গলায় ধরে রাখলো আয়াজ। যন্ত্রণায় আরও ছটফটাতে লাগলো ইফাজ। ছুরি ধরে রাখা অংশ থেকে রক্ত বেরিয়ে এসেছে কিছুটা। আমার ছেড়ে দে আয়াজ। ছুরিটা সরিয়ে আনলো আয়াজ। জানটা ফিরে এলো ইফাজে। নিঃশ্বাস ফেলতে না ফেলতেই খুব জোরে চিল্লিয়ে উঠল সে।
হাতের যন্ত্রণা আর ভয়ে সারা শরীরে কম্পন সৃষ্টি হলো তার। ছুরিটা খুব সুন্দর করে গেঁথে রাখা হয়েছে তার হাতের তালুতে। পাশের বাকি দুটো ছেলের প্রায় মারা যাওয়ার মতো অবস্থা। কি আমার প্রিয়তাকে আমার কাছ থেকে কেড়ে নিবি না? মিথ্যা ইনফরমেশন দিয়ে বছরের পর বছর আমার কাছে আমার প্রিয়তাকে মৃত বানিয়ে রেখেছিলি। কি ভেবেছিলি মরে যাব আমি? এতে বেঁচে যাবি তুই? মরেই যেতাম, তবে তোকে মেরে তারপর। এখন আর ইচ্ছা নাই, এখন বহু বছর বাঁচতে চাই তোকে মেরে, আমার প্রিয়তাকে বুকে নিয়ে। প্রিয়তাকে উল্টাপাল্টা বলে আমার বিরুদ্ধে করেছিলি আমায় মেরে ফেলার জন্য। কই, আমি তো জীবিত তোর সামনে। আনহার বিয়ের দিন তুই যে প্রিয়তাকে আমার নামে উল্টাপাল্টা বলেছিলি সব শুনেছিলাম আমি। শুধু অপেক্ষায় ছিলাম প্রিয়তার আমার প্রতি কতটুকু বিশ্বাস তা দেখার। কিন্তু এই ক্ষেত্রে হেরে গেছি রে। তবু প্রিয়তা আমার, ও আমায় বিশ্বাস করুক আর না করুক, ভালোবাসুক না বাসুক, তবু সে আমার। শেষ নিঃশ্বাস অবধি প্রিয়তা শুধু আমার। আয়াজের জীবনের সবচেয়ে প্রিয় জিনিস তার প্রিয়তা। হাতের যন্ত্রণা, আয়াজের ভয়, ইফাজের ছটফটানি আরও বেড়ে গেল। সে বাঁচবে না তা ভালো বুঝতে পেরেছে, তবু কঠিন মৃত্যু সে চায় না। অনেক কষ্টে বলে উঠল, আমায় মেরে ফেল আয়াস, প্লিজ আমায় মেরে ফেল, নয়তো হাত খুলে দে, আমি নিজেকে মেরে ফেলবো। দয়া কর আয়াস, দয়া কর আয়াস। দয়া কি তুই চিনিস? বহু বছর আগে আমার বোনটা তোর পায়ে পর্যন্ত পড়েছে, কিন্তু তোরা কুত্তার বাচ্চাগুলো ঝাঁপিয়ে পড়ছিলি তার উপর। মেয়েদের খেলার বস্তু মনে করে অনায়াসে অনেক মেয়ের জীবন এভাবে নষ্ট করেছিস তোরা। বোনের শেষ আশা পূরণ করার সময় চলে এসেছে। নাও গেট রেডি ইফাস ফর ডাই। নিজের হাত নষ্ট করতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। নিশার চেলাগুলো ছেড়ে দিও এই জানোয়ারের উপর। আর হ্যাঁ, তুমি সাবধানে থেকো, নয়তো আমার বোনটা কাঁদবে। কথাগুলো বলে বেরিয়ে গেল আয়াস। কাচের পাত্রে চেলাগুলো দেখে বারবার চিল্লাতে লাগলো ইফাজ। একজন গার্ড এগুলো ইফাজের শরীর বরাবর ছেড়ে দিতেই নিশাদ সহ সবতে বসে আরশিকে কোলে নিয়ে মাথাটা বুকে চেপে তুলল সে। মনে হচ্ছে তার দম আটকে যাচ্ছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে অনেক। এই মুহূর্তে আয়াজের মনে হচ্ছে সে মারা যাচ্ছে। আরশিকে নিজের সাথে আরো শক্ত করে চেপে তুলল নিজের বুকের মাঝে। যার জন্য এত কিছু, যার জন্য প্রতিটা সময় একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছে, সেই মেয়েটাই তাকে ছেড়ে চলে যাওয়ার কত বড় প্ল্যান করলো। কেন এমন করলো আরশি? এই মুহূর্তে ভাবতে পারছে না সে। আরও স্পিডে গাড়ি চালাতে বলল ড্রাইভারকে। আরশির কেবিনের সামনে বেঞ্চিতে বসে আছে আয়াস, নিশাদ, আনহা, আরশির মা সবাই এসেছেন হসপিটালে। আরশির মায়ের শরীর খারাপ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। তিনি কখনো ভাবেনি আরশি এমন একটা স্টেপ নেবে। ভেবেছিল সে হয়তো আয়াজের মতো যথেষ্ট স্ট্রং হয়ে গেছে, কিন্তু এত ভেঙে পড়বে আরশি একবারও ভাবেনি উনি। মেয়ের এই দশার জন্য নিজেকে দোষী করছেন তিনি। আনহা সামলাচ্ছে ওনাকে, কেঁদেই চলছে কখন থেকে। আয়াজের দিকে নজর যেতেই দেখলো একদম স্তব্ধ হয়ে আছে আয়াজ। চোখে কোনো পানি নেই, কিন্তু চোখগুলো লাল হয়ে আছে, সাদা শার্টে রক্তের ছাপ। কেউ জানুক আর না জানুক, আনহা খুব ভালো করে জানে তার ভাইয়ের প্রাণ আরশি। আয়াজের ভিতরে যে কেমন দহন হচ্ছে সে বেশ বুঝতে পারছে। আজ যদি আরশির কিছু হয় তাহলে তার ভাইকে হারিয়ে ফেলবে সে। আরশি বেঁচে গেলেও আর কখনো আয়াজের ভালোবাসা পাবে কিনা সন্দেহ আছে। জীবনে এত কিছু সহ্য করার পর এমন ঘটনা কেউ মেনে নিতে পারবে না। তেমন আয়াজের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। প্রচণ্ড রাগ হচ্ছে তার, হৃৎপিণ্ডেও রক্তক্ষরণ হচ্ছে। মনে মনে বারবার আল্লাহর কাছে নিজের প্রিয়তাকে ফিরে চাইছে। আনহা পাশে বসলো, তবুও একদম স্তব্ধ হয়ে আছে আয়াজ। কিভাবে নিজের ভাইকে সান্ত্বনা দিবে জানা নেই তার। তাই সেও বারবার প্রার্থনা করছে আল্লাহ যেন তার ভাইকে আর কোনো কষ্ট না দেয়, আর নিরাশ না করে। আর সে কি জানতো না তার ভাইয়ের প্রাণটা টিকে আছে তার মাঝে? তবু কিভাবে পারলো এমন একটা স্টেপ নিতে? কিভাবে পারলো আবারও তার ভাইকে জ্বলন্ত আগুনে ফেলে দিতে? ভীষণ রাগ হচ্ছে আনহার আরশির প্রতি, আবার কষ্ট হচ্ছে আরশির জন্য। দুজনেই অসুস্থ থাকুক এটাই তার চাওয়া। ডক্টর বের হয়ে আসতেই এগিয়ে গেল আয়াস, কাপা কাপা কণ্ঠে প্রশ্ন করলো, ডক্টর, আমার ওয়াইফ ঠিক আছে? ঠিক আছে মিস্টার আয়াস, জ্ঞান ফিরতে ঘন্টাখানেক লাগবে। হাতের ইনজুরিটা বেশি হয়েছে, তবে আপনি সঠিক সময়ে নিয়ে আসার জন্য ওনাকে বাঁচানো সম্ভব হয়েছে, নয়তো অতিরিক্ত রক্তক্ষরণে মারা যেতেন তিনি। আরেকটা কথা আছে, আপনার ওয়াইফ কেন এমন একটা স্টেপ নিল জানা নেই আমার,
নিজে তো মরতে চাচ্ছিল, সাথে আরেকটা প্রাণও মারতে চাচ্ছিল। সঠিক সময়ে না আসলে দুজনকেই হারাতেন। আপনার ওয়াইফ জানে কিনা জানি না, তবে তিনি 2 মাসে প্রেগনেন্ট। আল্লাহর রহমতে বাচ্চাটা সুস্থ আছে। হতভম্ব হয়ে গেল সবাই। আরশি প্রেগনেন্ট শুনে কষ্টের যে আতঙ্ক বিরাজ করছে বেশি সবার মনে। কেমন মাসে নিজের বাচ্চাকেও মেরে ফেলছিল। আজের দিকে তাকালো সবাই। কোনো খুশির ঝলক নেই তার মাঝে, বরং চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে সে। চোখ দুটো দেখে মনে হচ্ছে আগুনের ফুলকি ঝরছে। যা বুঝার বুঝে গেল আনহা। আরশি একদম ঠিক করেনি। এমন পরিস্থিতিতে এসে যদি কোনো মানুষ জানে সে বাবা হতে যাচ্ছে, তবে তার খুশি হওয়ার চেয়ে রাগটাই বেশি হওয়াই স্বাভাবিক। ঘন্টা খানেক পর জ্ঞান ফিরল আরশির। সবাই এক এক করে দেখে এসেছে তাকে, কিন্তু আজ একবারও আসেনি কেবিনে। আনহাকে জিজ্ঞেস করতে এসে জানায় বাইরে বসে আছে আয়াস। আরশি বুঝতে পেরেছে আয়াস রাগ করেছে অনেক। রাগ করাটাই স্বাভাবিক। সবাই চলে যেতে কিছুক্ষণ পর রুমে আসলো আয়াস। দরজার দিকে তাকিয়ে ছিল আরশি। আজকে দেখেই খুশিতে চোখ দুটো চকচক করে উঠল তার। পাশে বসলো আয়াস। একটু ঝুঁকে ঠোঁটের স্পর্শ দিল আরশির পেটে। অবাক হলো আরশি। কোনো কথা না বলে কপাল গাল ঠোঁট বাদ রেখে আয়াস পেটে কেন কিস দিল? শোয়া থেকে উঠে বসতে চাইলে বসিয়ে দিল আয়াস, কিন্তু কোনো কথা বলল না। তাই আরশি ধীর কণ্ঠে বলল, নায়ক সাহেব। রক্তিম চোখে তাকালো আয়াস। চেপে ধরলো আরশির 2 গাল। হাতটাও নাড়াতে পারছে না আরশি। আজের শক্ত হাতের এত জোরে চাপ নিতে পারছে না সে। ব্যথায় কেঁদে দিল। গাল ছেড়ে দিল আয়াস। দাঁতে দাঁত চেপে বলল, কাঁদছিস কেন? মরতে না চাইছিলি তো এখন একটুতেই ব্যথা করছে তোর? এর চেয়ে অধিক যন্ত্রণা অপেক্ষা করছে তোর জন্য। তুই একটা খুনি। আমার সন্তানকে, আমার অংশকে খুন করতে চেয়েছিস তুই। এর শাস্তি তোকে অবশ্যই ভোগ করতে হবে। আয়াজ কখনো অপরাধীদের ছাড় দেয় না। কথাটা বলেই চলে গেল আয়াস। পেটে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আরশি। আয়াজের মতো আজ তারও খুশির যে কষ্টই হচ্ছে বেশি। অজান্তেই নিজের সন্তানকে নিজের হাতে মেরে ফেলছিল সে। আমি ক্ষমার যোগ্য না বাবু। তোমার মা তোমায় মারতে চেয়েছিল। তোমার বাবাকে হার্ট করেছে তোমার মা। আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমায় ক্ষমা করে দিন নায়ক সাহেব। কথাটা বলে কোনো মতে বিছানা থেকে নামলো আরশি। শরীর কাঁপছে তার অনবরত। সামনের দিকে পা বাড়াতেই পড়তে নিলে দৌড়ে এসে সামনে নিল আয়াস। কোলে উঠিয়ে নিয়ে তাচ্ছিল স্বরে বলল, আবারও আমার সন্তানকে মারার চেষ্টা করছিস? নিজের জান তোর প্রিয় না হতে পারে, তবে তোর আর আমার সন্তানের জান আমার খুব প্রিয়। তুই মরে গেলে তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তাই তুই বেঁচে থাকবি, তবে যন্ত্রণায় কাতর হয়ে। থমকালো আরশি। এই কোন আয়াস? যে ছেলে তার জন্য কাল অবধিও জীবন দিতে রাজি ছিল, যে ছেলে তার একটু কষ্ট সহ্য করতে পারত না, বাবা মায়ের খুনির মেয়ে জেনেও নিজের বুকের মাঝে আগলে রাখত সারাক্ষণ, তার এমন আচরণ। ল্যাপটপে কাজ করে যাচ্ছে আয়াস এক ধারে। আরশি সে কখন থেকে খাটে বসে আছে, নড়তেও পারছে না, কোনো দিকে যেতেও পারছে না। গত 2 দিন ধরে আয়াস এমন করছে। আয়াসের অনুমতি ব্যতীত কোথাও যেতে দিচ্ছে না। আয়াসের ভাষ্যমতে আরশি নিজেকে তার বাচ্চাকে মেরে ফেলবে। এটা কেমন কথা বুঝতে পারছে না আরশি। হ্যাঁ, সে না বুঝে কষ্ট পেয়ে ভুল একটা ডিসিশন নিয়েছে। তাই বলে এই না যে জানা সত্ত্বেও নিজের সন্তানকে মেরে ফেলবে সে? কিন্তু আয়াস মানতে নারাজ। এমনকি হসপিটাল থেকে নিয়ে আসার পর গত 2 দিন একটু কথা বলার সুযোগ দেয়নি আরশিকে। নিজেও বলেনি। আরশি কিছু বলতে নিলে এড়িয়ে যাচ্ছে বারবার। কিন্তু আরশির যত্ন নিতে একটু কৃপণতা করছে না। কষ্টে বুক ফেটে কান্না আসছে আরশির। আয়াজের এমন কঠোর পরিবর্তন মেনে নিতে পারছে না। সারাক্ষণ রুমের দম বন্ধ হয়ে যাচ্ছে তার। একটু উঠতে নিলেই পাশ থেকে আয়াজের রাগী কণ্ঠ ভেসে আসতেই থমকে গেল আরশি। স্টপ দেয়ার আরশি। আরশির মনে হলো কেউ তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করছে খুব জোরে। গত 2 দিন ধরে আয়াজের মুখে যতবার আরশির ডাক শুনেছে ততবারই বুকটা ধুক করে উঠেছে। আয়াজের কণ্ঠে প্রিয়তা ডাক শোনার জন্য মন আনচান করছে বারবার। দৃঢ় কণ্ঠে বলল, আমি পানি খাবো নায়ক সাহেব, রুমে পানি নেই। তোর উঠতে হবে না, এখানে বসে থাক। চল শক্ত করে কথাটা বলল আয়াজ। ল্যাপটপ বন্ধ করে রুম থেকে বের হয়ে গেল পানি আনতে। আজ যেতেই কেঁদে উঠল আরশি। আয়াজের এমন ব্যবহার ভালো লাগছে না তার। পুরনো নায়ক সাহেবকে ফেরত চাই আরশি। যে নায়ক সাহেব কষ্ট দেওয়া তো দূরে থাক, তাকে ছাড়া কিছুই ভাবতে পারত না। বিছানা থেকে উঠে ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল কাঠ গোলাপ গাছটার দিকে। ফুলগুলোর দিকে তাকিয়ে আরশির মনে হলো তার জীবনটাও ফুলগুলোর মতো
একসময় একদম ফুটন্ত ছিল, সময় অতিবাহিত হওয়ার সাথে ঝরে গেছে। জীবনটাকে আবারও ফুটিয়ে তুলতে চায় সে। অতীতের সব কঠিন সত্যকে ভুলে বাঁচতে চায় তার নায়ক সাহেবের সাথে। নিজের একটা ভুলের জন্য আজ তার ও আয়াজের মাঝে এত দূরত্ব। কিভাবে আমি ভুলে গেলাম মানুষটা আমায় কত ভালোবাসে। ভালোবাসে বললে ভুল হবে, আমি তো মানুষটার পুরো অংশ জুড়ে রয়েছি। আমি আপনাকে অনেক বড় কষ্ট দিয়ে ফেলেছি নায়ক সাহেব। আমি বুঝতে পারছি আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে প্রতিনিয়ত। স্বার্থপর আমি নিজের বাবার কুকর্মের কথা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে চেয়েছি। আমি আপনার কথা ভাবিনি, কত বিক্ষত করেছে আপনার মনটাকে। আমি জানি আপনি রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, হয়তো আমায় কখনো ক্ষমা করবেন না। তবু আমি চেষ্টা করে যাব নায়ক সাহেব, আবারও হয়ে উঠবো আপনার প্রিয়তা। মনে মনে কথাগুলো ভাবছিল আরশি। হাতে টান পড়তেই ছেদ পড়ল তার ভাবনায়। হাত ধরে পাশের চেয়ারটাতে আরশিকে বসিয়ে দিল আয়াস। পানি গ্লাসটা বাড়িয়ে দিল আরশির দিকে। গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পানিটা খেয়ে নিল আরশি। পাশের টেবিলে গ্লাসটা রেখে টেনে ধরল আয়াজের হাতটা। আয়াজের মুখের দিকে তাকিয়ে বলল, এই বাচ্চাটা আমাদের ভালোবাসার ফল নায়ক সাহেব। আমার গর্বে বেড়ে উঠেছে ওর ছোট্ট প্রাণ। মা হয়ে ওকে মারার কথা আমি ভাবতেই পারি না, আর এমন কিছু ভুলেও করব না যাতে আমার সন্তানের বিন্দুমাত্র ক্ষতি হয়। প্লিজ মুখ ফিরিয়ে রাখবেন না আমার থেকে। আপনার মুখ ফিরিয়ে রাখা আমার সহ্য হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে নায়ক সাহেব। মনে হচ্ছে এর থেকে মৃত্যু শ্রেয় ছিল। কথাগুলো বলতে বলতে কেঁদে দিল আরশি। রক্তচক্ষু নিয়ে তাকালো আয়াস। কুশি একটা চর মারল আরশির গালে। আয়াজের থাপ্পড়ে হতভম্ব হয়ে গেল আরশি। পুরোটাই পৃথিবী এই মুহূর্তে অন্ধকার মনে হতে লাগলো তার কাছে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল সে। আজ চলে যেতে নিলেই পেছন থেকে জড়িয়ে ধরল খুব শক্ত করে। নিজের মাথা ঠেকালো আয়াজের পিঠে। কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, ভালোবাসি আমার বাবুটার বাবাই, ভালোবাসি আপনাকে। আলতো হেসে হাতটা সরিয়ে আরশির দিকে ফিরল আয়াস। মুখের হাসিটা প্রশস্ত করে বলল, ঘৃণা করি আরশি, ঘৃণা করি তোমায়। আমার কাছে এখন মাত্র আমার বাচ্চার মা তুমি, এছাড়া আর কিছুই না। আমার প্রিয়তা হারিয়ে গিয়েছে, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আশা করি তোমার একটু হলেও লজ্জা আছে। আয়াজের কথায় আরশির চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। অশ্রুসিক্ত নয়নে আয়াজের দিকে তাকাতেই অন্যদিকে মুখ ফিরিয়ে নিল আয়াজ। সামনের দিকে পা বাড়াতেই চিল্লিয়ে উঠল আরশি। কান্না ভেজা কণ্ঠে বলল, আমি তো ইচ্ছে করে অমন করিনি নায়ক সাহেব। আমি কিভাবে আপনাকে মুখ দেখাবো ভাবতে পারছিলাম না। নিজের বাবা যে এতটা নিকৃষ্ট মানুষ সেটা জানতে পেরে ভেতরে ভেতরে মরে যাচ্ছিলাম আমি। একজন ধর্ষকের মেয়ে হয়ে কিভাবে আপনার সামনে দাঁড়াবো সেটা ভাবতেই দম বন্ধ হয়ে আসছিল আমার। আমার এমন খারাপ ভাগ্য যে জীবনে এমন কঠিন বিষাক্ত সত্যের সম্মুখীন হয়েছি। যদিও কখনো কোনো মেয়ে জানে যে তার শাশুড়ির ধর্ষণ, শ্বশুর খুন হয়েছে তার নিজের বাবার হাতে, যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত জীবনে, তাহলে সে কখনো তার স্বামীকে মুখ দেখাতে পারতো না। আমি আপনাকে ক্ষত বিক্ষত করেছি, আপনার মনে ফাটল ধরিয়েছি, আপনাকে অবিশ্বাস করেছি। তাই আমি অনুশোচনায় এমন একটা ডিসিশন নিয়ে ফেলেছিলাম। আমার ওই মুহূর্তে মনে হচ্ছিল সব কিছু থেকে মুক্তি প্রয়োজন, ওই বাবা নামক নিকৃষ্ট মানুষটার পাপের প্রায়শ্চিত্ত করার। বিশ্বাস করুন আমি একদমই বুঝিনি যে আমার পেটে আপনার অস্তিত্ব বেড়ে উঠছিল। আপনাকে ছাড়া আমি মরে যাব নায়ক সাহেব, প্লিজ আমায় ক্ষমা করুন। নিজের বুকের মাঝে আগলে নিন প্রিয়তা ডেকে। কথাগুলো বলতে বলতে আরশি আয়াজের পা দুটো চেপে ধরল। একটু নুয়ে আরশিকে টেনে উঠালো আয়াজ। কোলে তুলে রুমে এনে বিছানায় শুয়ে দিয়ে মাঝে কোল বালিশ দিয়ে শুয়ে পড়ল আয়াজ। এটা আজ নতুন না, হসপিটাল থেকে আসার পর থেকেই মাঝে কোল বালিশ রেখে ঘুমায় আয়াজ। একপাশে শুয়ে কাঁদতে লাগলো আরশি। ভীষণ কষ্ট হচ্ছে তার। যে মানুষটার বুকে ঘুমাতো প্রতি রাত, সেই মানুষটা দেয়াল টেনেছে তাদের মাঝে। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়লো আরশি। আরশি ঘুমিয়ে যেতেই চোখ মেলে তাকালো আয়াজ। মাঝখান থেকে কোল বালিশটা সরিয়ে আরশিকে টেনে নিজের বুকে আনলো। শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুমু এঁকে দিল। চোখ দুটো বন্ধ করতে তার গাল থেকে গড়িয়ে পড়লো দু ফোঁটা অশ্রু। দৃঢ় কণ্ঠে বলে উঠল, ভালোবাসি প্রিয়তা। যতদিন আয়াজ বাঁচবে ততদিন আয়াজের বুকেই থাকবে তুমি। যদি কখনো আয়াজের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় তবে তোমার নিঃশ্বাসটাও যেন বন্ধ হয়ে যায়। আমি মরার পরও যেন অন্য কারো না হতে পারো। তুমি শুধু আয়াজের হৃদয় হরণী, যাকে হৃদয়ে জায়গা দিয়ে তালাবদ্ধ করেছি আমি। আমার ঘৃণা অবহেলা সব সহ্য করেও তোমায় আমার সাথেই নিঃশ্বাস নিতে হবে। আমার শীতল মনে আগুন জ্বালানো শাস্তি ভোগ করতে হবে। সারা জীবন এই আয়াজের গভীর প্রণয়ে
আবদ্ধ হয়ে থাকতে হবে। আমিও খুব ভালোবাসি নায়ক সাহেব, বাঁচতে চাই না আপনাকে ছাড়া। আপনার প্রিয়তা, শুধু আপনার প্রিয়তা। পৃথিবী থমকে যাক, তবুও আমার প্রিয়তা আমার বুকে থাক। ভালোবাসি প্রিয়তা, ভালোবাসি। শেষ পর্যন্ত মিশে থেকো তুমি আমার নিঃশ্বাসে, যেন চিরকাল বলতে পারি হৃদয় কুঠিরে বন্দি এক শ্যামলতা, যাকে নাম দিয়েছে আয়াস, তার প্রিয়তা।